জমা মালিক বোনাস দিচ্ছে না, তার বিরুদ্ধে লড়াইয়ের অধিকার, ওটা এখন রাষ্ট্রের কাছে জমা। ওগুলোর রাষ্ট্রীয়করণ হবে, আর রাষ্ট্রীয় সম্পদগুলোর বিরাষ্ট্রীয়করণ হবে। ফলে এ লড়াই প্রতিদিনের লড়াই, মনন জগতে লড়াই। আর ভারতবর্ষে তো লড়াইটা কঠিন। হিন্দুত্ব, আমাদের অনেকেই ভাবেন হিন্দু আর হিন্দুত্ব বোধহয় এক জিনিস। কোনো সম্পর্ক নেই। ধরুন দুজন বেড়াতে যাওয়ার জন্য ঠিক করলে, একজন বেড়াতে গেল আগরতলা আর একজন বেড়াতে গেল খাটের তলা, ঠিক যতটা তফাৎ ততটাই। কোনো মিল নেই এই দুটোর মধ্যে। হিন্দু ধর্ম তো একটা 5, 6, 7 হাজার বছরের পুরনো ধর্ম। এ শুধু আর্যদের আনা ধর্ম নয়, তার মধ্যে হরপ্পা যুক্ত হয়ে আছে, মেহেরগড় সভ্যতা যুক্ত হয়ে আছে, মহেঞ্জোদারো সভ্যতা যুক্ত হয়ে আছে। এই হাজার হাজার বছর ধরে তার কত ধারা উপধারা তৈরি হয়ে গেছে। বৌদ্ধ ধর্ম তা আবার ভেঙে দুটুকরো হয়ে গেছে, জৈন ধর্ম তা আবার ভেঙে দুটুকরো হয়ে গেছে। গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দুদের কোনো কমন কথা আছে বলতে পারবে কেউ? বৈদিক যুগে কোনো দেবতার অস্তিত্ব ছিল নাকি? একজন দেবতার নাম দেখাতে পারবেন কোথাও লেখা আছে? আজকের দিনে যাদেরকে পূজা করা হয় কেউ ছিলেন না তো। তখন প্রকৃতি ছিল উপাস্য। সূর্য দেবতা, বায়ু দেবতা, বজ্র দেবতা, জল দেবতা। মানুষ প্রকৃতিকে বোঝবার জন্য তার পিছনে এক অজানা শক্তি, তার উপাসনা করতো। যদি এই অজানাকে জানা যায়, এই উদ্দেশ্য নিয়ে তো শুরু। এ শুধু আমাদের এখানে না, ওই মিশরের সুমেরীয় সভ্যতা কিংবা মায়া সভ্যতা মেক্সিকোর একই। ওদেরও আগুনের দেবতা আছে, ওদেরও বায়ুর দেবতা আছে। এটাই হচ্ছে মানব সভ্যতা। ক্রমে ক্রমে নানান ঘাত প্রতিঘাত এর মধ্য দিয়ে এই ধর্ম আজকে এখানে এসছে। এখানে বাঙালি হিন্দুরা যে রীতি মেনে চলে, রাজস্থানের হিন্দু সেই রীতি মেনে চলে। সেদিনকে আমি আমাদের যুব কমরেডের বিয়েতে গেছিলাম, খুব ভালো, ওটার ছেলে মেয়ে দুজনকে চিনি। ওর মা আমাদের সঙ্গে রাজনীতি করতেন, এখনো করেন। তারপর দেখা হলো, আর কেমন আছিস? তো মেয়েটি বলছে খুব গোলমাল। কিসের গোলমাল? বলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারছি না, না বাপের বাড়ির দিকে না শ্বশুর বাড়ির দিকে। কেন? বলে এই যে শাঁখা সিঁদুর পড়তে পড়ি না আমি। শাঁখা পড়ি না বলে কি বলছে? বলে তুমি হিন্দু, তুমি ধর্ম মানো না, তুমি পাল্টা কেন বলতে পারলে না? উত্তরপ্রদেশের কোন হিন্দু নারী শাখা পড়ে? ও হিন্দু না। মধ্যপ্রদেশের কোন হিন্দু নারী শাখা পড়ে? ও হিন্দু না। আরে এ তো স্থানীয় রীতি নীতি, হাজার হাজার বছর ধরে এইসব তৈরি হয়েছে। যেমন নদী কতবার তার গতিপথ পরিবর্তন করে তবে গিয়ে সাগরে মেলে, এখনো নদী তার গতিপথ পরিবর্তন করছে। ভাঙছে না প্রতিদিন? ভাগীরথী, গঙ্গা, জলঙ্গি, পদ্মা। ঠিক আছে, কারণ লাগেনি। ঠিক তেমনি হচ্ছে হিন্দু ধর্ম। আর হিন্দুত্ব হচ্ছে একটা রাজনৈতিক প্রকল্প। আমরা সিপিআইএম বলছি তা না। এই হিন্দুত্ব মতবাদের যিনি স্রষ্টা সাভারকার, তিনি বলছেন হিন্দুত্ব হচ্ছে একটি রাজনৈতিক প্রকল্প হিন্দু রাষ্ট্র গঠনের জন্য। আপনি সাভারকারের লেখার যে দুটো হিন্দুত্ব সম্পর্কিত লেখা, সেই লেখার কোথাও আপনি দেখতে পাবেন মন্দিরে যাওয়ার কথা বলছে, গীতা পাঠের কথা বলছে, চণ্ডী পাঠের কথা বলছে? কিছু বলা নেই, কারণ এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতা দখলের প্রশ্নটা আছে। হঠাৎ গীতা পাঠের আসর বসিয়ে দিল, যেন নরেন্দ্র মোদীর আগে কেউ কোনোদিন গীতা পাঠ করেনি, ও এসে এখন গীতা পাঠ করা শেখাবে। আবার ওটা শুনে উনি নেমে পড়লেন আমি তবে চণ্ডী পাঠ। এ বলে আমি করব রামের মন্দির, ও বলে তাহলে আমি চললাম জগন্নাথ। তো হিন্দুদের লড়িয়ে দিচ্ছে, জগন্নাথ বনাম নাম, চণ্ডী বনাম গীতা। এটা ধর্ম মানে? এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক আছে? ধর্মীয় আবেগকে ব্যবহার করছে ক্ষমতা দখলের জন্য।
আমাদের দেশ এক থাকবে না দেশটা ধর্মনিরপেক্ষ না থাকলে, কারণ বহু ভাষার দেশ, বহু ধর্মের দেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের বাস এই দেশে। পৃথিবীর সবচাইতে বেশি হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের বাস এই দেশে। আবার ওই হিন্দু ধর্মের মধ্যেই নাস্তিকতা লুকিয়ে আছে, তার মধ্যেই চারবাক দর্শন লুকিয়ে আছে। এ কোনোটাকে অস্বীকার করে ভারতবর্ষ এক থাকতে পারবে? কে বিদেশি? আর্যরা বিদেশি না? তাহলে তো আদিবাসীরা বাদ দিয়ে বাকি সবার পুকুরে ঝাঁপ দিয়ে মরা উচিত। সবই তো বাইরে থেকে আসা। শকুন, মোগল, পাঠান, এক দেয় হলো লীন। এই তো আমরা ভারতবর্ষ। তুমি নরেন্দ্র মোদী, তোমার ঠাকুরদা, তার ঠাকুরদা, সেই কেবল ভারতবাসী। আর আমার ঠাকুরদা বাইরে থেকে ভেসে আসা খড়ের কুটো। আসলে এই নরেন্দ্র মোদী ফ্যাসিবাদ একে ব্যবহার করছে গোটা দেশকে লুটবার জন্য। ফলে লুটের বিরুদ্ধে লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই, জুটি রুজির লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই, মানুষের জীবন জীবিকার লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই, শিক্ষার অধিকারের লড়াই, বেকার যুবকের কাজের লড়াই, যুবতীর কাজের লড়াই, একই সঙ্গে গণতন্ত্র রক্ষার লড়াই। এই লড়াইগুলোই একমাত্র ফ্যাসিবাদকে তুলে ফেলে দিতে পারে। এ কাজ আমরা একা পারবো না। ফ্যাসিবাদ বিরোধী লড়াই একা করতে পারবো না। সুবিধা হচ্ছে ফ্যাসিবাদ সব অংশকে যেহেতু আক্রমণ করে, সেই জন্য সব অংশই আক্রান্ত হয়, একে একে আক্রান্ত হয়। ওই বিখ্যাত কবিতাটা আছে না, জার্মান পাদ্রির, ওকে জেলে ঢুকেছিল, হ্যাঁ, ওকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। একটা কবিতা লিখবে বলে একটা কলম চেয়েছিল, কাগজ চেয়েছিল, জেলার দেয়নি, তখন কবজিটা কেটেছে, দেয়ালের গায়ে কবিতাটা লিখেছিল। ওর বাংলা অনুবাদ করলে অনেকটা এরকম দাঁড়ায়, প্রথমে ওরা এলো ইহুদিদের মারতে, আমি প্রতিবাদ করিনি কারণ আমি ইহুদি ছিলাম না। তারপর ওরা এলো কমিউনিস্টদের ধরতে, তখনও আমি প্রতিবাদ করিনি কারণ আমি কমিউনিস্ট ছিলাম না। এরপর ওরা এলো রোমান ক্যাথলিকদের মারতে, আমি তখনও প্রতিবাদ করিনি কারণ আমি রোমান ক্যাথলিক ছিলাম না। অবশেষে ওরা এলো আমাকে ধরতে, কিন্তু তখন আমার হয়ে প্রতিবাদ করার জন্য অবশিষ্ট আর কেউ ছিল না। এই অবশিষ্ট হওয়া যাবে না। অবশিষ্ট হওয়ার অনেক আগে রাস্তায় নামতে হবে, তবেই ফ্যাসিবাদকে রোকা সম্ভব। এবং সব অংশ, পাদ্রির থেকে কমিউনিস্ট, ইহুদি, সবাই আক্রান্ত হয়েছিল। আমাদের দেশেও সবাই আক্রান্ত হবে, শুধু মুসলমানের উপর দিয়ে ঝড় যাবে না। গ্যাসের দাম যখন 414 থেকে 929 হয়, ওটা শুধু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কমিউনিস্টদের জন্য হয় না, হিন্দুদের জন্য হয়। যখন কেরোসিন তেলের দামটা 14 টাকার থেকে 89 টাকা হয়, ওটা হিন্দুদের জন্য হয়। ফলে আক্রমণটা সমস্ত অংশের মানুষ। ফলে দিস ইজ দ্য বেস্ট অফ দি টাইম, দিস ইজ দ্য ওয়ার্স্ট অফ দি টাইম। এটা যেমন একটা অন্ধকারতম দিন, তেমনি এই দিনটার মধ্যেই সূর্যের আলো লুকিয়ে আছে। সেই মেঘটাকে সরিয়ে সূর্যের আলোটাকে টেনে আনাটাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে কমিউনিস্টদের ভূমিকা। ধন্যবাদ। কমরেড, আজকে দুজন বললেন, আমরা সমৃদ্ধ হলাম এবং এখানে নিরূপমদার এই স্মরণে আমরা উপস্থিত হয়েছি। আমাদের কিন্তু একটা ভয়ঙ্কর মতাদর্শ, যে ফ্যাসিবাদী মতাদর্শের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। আমরা চাইব যে